হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শেয়ারন। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এবং WBCHO প্রিপারেশনের ইন্টারভিউ রিলেটেড যে কোশ্চেনগুলো কোয়ারি হচ্ছে, তো তার মধ্যে আমরা অলরেডি ওরাল কন্ট্রাসেপটিভ পিল ইমিউনাইজেশন বা টিবি ড্রাগ, লেপ্রোসি ড্রাগ এগুলো নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করেছি, একটু দেখে নিতে পারো। আজকের ভিডিওতে আমরা ইনজেক্টেবল কন্ট্রাসেপটিভ অর্থাৎ ডিএমপিএ সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি প্রত্যেকের কাজে লাগবে, দেখতে থাকো। তো প্রথমে বলা হয়েছে এটা একটা লং অ্যাক্টিং রিভার্সিবল কন্ট্রাসেপটিভ। রিভার্সিবল প্রথমে বলা হয়েছে কারণ এটা আমরা যখন ইউজ করবো তখন আমাদের কন্ট্রাসেপশন হিসেবে কাজ করবে, বাট এটা যখন উইথড্র করে নেওয়া হবে তখন কিন্তু ওখানে আবার ফার্টাইল পিরিয়ডে চলে যাবে এবং কনসিভ করতে পারবে। লং অ্যাক্টিং যেহেতু এটা 3 মাস ছাড়া ছাড়া একবার নিতে হয়, সেই জন্য এটা লং অ্যাক্টিং। তো এখানে এটা একটা বলাই হয়েছে একটা সিনথেটিক প্রোজেস্টেরন এতে ইনজেক্ট করা হয়। ডিএমপি এর মধ্যে যেটা থাকে 150 mg সিনথেটিক প্রোজেস্টেরন থাকে 1 ml এর মধ্যে, এবং এটা একজন ওম্যানের ইনজেক্ট করা হয় মেনলি আমাদের যে গ্লুটিয়াস মাসেল রয়েছে বা ডেল্টয়েড মাসেল রয়েছে এই জায়গাতে। এটা সম্পর্কে যেটা স্টেটমেন্ট দিয়েছে ডিএমপিএ সম্পর্কে, এটা বলা হয়েছে যে ডিএমপিএ ইজ এ হরমোনাল কন্ট্রাসেপটিভ উইথ হাই অ্যাকসেপ্টেবিলিটি। এখানে হাই অ্যাকসেপ্টেবিলিটি নামটা ইউজ করা হয়েছে যেহেতু এটা প্রতিদিন যেমন ওসিবি প্রতিদিন খেতে হয়, বা যদি কেউ ছায়াও খেয়ে থাকে সপ্তাহে 2 দিন বা সপ্তাহে 1 দিন খেতে হয়, বাট এটার ক্ষেত্রে কিন্তু সেটা নয়। এটা একবার নেবে আর 3 মাসের কোনো ঝুঁকি থাকছে না, কোনো কিছু মেনটেন করতে হচ্ছে না, সেই জন্য এটা ওয়াইডলি এবং হাই অ্যাকসেপ্টেবিলিটি রয়েছে। ওমেন এজেড 18 to 40 years of age, there should be no restriction on the use of ডিএমপিএ। তো কারা কারা ডিএমপি ইউজ করতে পারবে? যাদের বয়স 18 থেকে 45-এর মধ্যে, তার কোনো রেস্ট্রিকশন নেই, তারা এটা ইউজ করতে পারবে। বাট যারা 18 নিচে রয়েছে বা 45-এর উপর রয়েছে, তারা যখন ব্যবহার করতে থাকবে তাদের কিছু মেডিকেল স্ক্রিনিং করতে হবে, কোনো ডিসঅর্ডার রয়েছে কিনা, হাইপারটেনশন রয়েছে কিনা, কিডনির প্রবলেম রয়েছে কিনা, লিভার প্রবলেম রয়েছে কিনা, তো এইগুলো আমাদেরকে শর্টিং করতে হয়। তখন মেডিকেল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এটা আগে আমরা মিলিয়ে নেবো কারা কারা ডিএমপিএ নিতে পারবে। 3 নম্বর পয়েন্টে বলা হচ্ছে দেয়ার শুড বি নো রেস্ট্রিকশন অন দ্য ইউজ অফ এমপিএ, যেটা ডিএমপিএ আমরা বলি সেটা এখানে এমপিএ। তো ডিএমপিএ অ্যামং ওমেন হু আর আদারওয়াইজ এলিজিবল টু ইউজ দ্য মেথড। তো কারো যদি স্পেশাল কোনো রেস্ট্রিকশন না থাকে তারা প্রত্যেকটাই কিন্তু এটাকে ডিএমপিএ নিতে পারে, যদি না কোনো নির্দিষ্ট স্পেসিফিক কজ থাকে। দেয়ার আর নো রেস্ট্রিকশন অন দ্য ইউজ অফ ডিএমপিএ ফর ওমেন অ্যাট হাই রিস্ক অর এইচআইভি, যারা এইচআইভি রিস্কে রয়েছে অর্থাৎ যারাও কিন্তু ডিএমপিএ নিতে পারে। ডিএমপিএ নেওয়ার সঙ্গে তাদের এইচআইভি কোনো সম্পর্ক নেই। নেক্সট রয়েছে এখানে বলা হয়েছে দেখো ইনজেক্টেবল কন্ট্রাসেপটিভ। ইনজেক্টেবল যে কন্ট্রাসেপটিভগুলো রয়েছে তার এখানে টাইপ রয়েছে। তো 2 ধরনের টাইপ রয়েছে। এক হচ্ছে প্রোজেস্টেরন অনলি পিল, যেখানে শুধুমাত্র একটা হরমোন দিয়ে একটা ইনজেকশন তৈরি করা থাকে। আরেকটা রয়েছে কম্বাইন্ড ইনজেক্টেবল কন্ট্রাসেপটিভ, যেখানে একাধিক হরমোন দিয়ে একটা ইনজেকশন প্রিপেয়ার করা হচ্ছে এবং সেটা ইনজেক্ট করা হয়। প্রোজেস্টেরন অনলি পিল যেটা রয়েছে, প্রোজেস্টেরন অনলি ইনজেকশন যেটা রয়েছে, তো সেখানের মধ্যে রয়েছে আমাদের ডিএমপিএ, ডিপোমেথ্রক্সি প্রোজেস্টেরন অ্যাসিডেট, যেটা 3 মাসের জন্য দেওয়া হয়। এই প্রোজেস্টেরন অনলি ইনজেক্টেবলের আরেকটা সাবস্টিটিউট রয়েছে যেটাকে বলা হচ্ছে নেট ইএন বা নরএথিস্ট্রেন ইথানটেট, যেটা 2 মাসের জন্য দেওয়া হয়। একটা ইনজেকশন দিলে 2 মাস আর কোনো কিছু ইউজ করতে হচ্ছে না, বা ডিএমপি এর ক্ষেত্রে একবার নিলে সেটা 3 মাস কোনো কিছু আর ব্যবহার করতে হচ্ছে না। এটা হচ্ছে শুধুমাত্র প্রোজেস্টেরন অনলি ইনজেক্টেবল। আরেকটা রয়েছে কম্বাইন্ড ইনজেক্টেবল কন্ট্রাসেপটিভ, তো সেখানে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন দুটোই রয়েছে একসাথে, এবং এটা কেউ যদি ইউজ করে সেক্ষেত্রে তাকে 1 মাসের একটা প্রোটেকশন দেওয়া হচ্ছে। এখানে রুট বলা হয়েছে রুট। তো আমরা ডিএমপি প্রত্যেকেই জানি আইএম দেওয়া হয়, মেনলি ডেল্টয়েড মাসেল বা গ্লুটিয়াল মাসেল এই দুটোতেই ইউজ করা হয়। তো আমরা এমপি আইএমটা দেখার চেষ্টা করছি, কারণ যেহেতু আমরা ডিএমপি নিয়ে ব্যবহার করে থাকি, ইউজ করে থাকি, তো এটা আমাদের জানা দরকার রয়েছে। তো প্যাকিং কী রয়েছে? অ্যাভেলেবেল সিঙ্গেল ডোজ ভাইল। তো আমরা যেই ভাইলগুলো ইউজ করি বা যে প্যাকেটগুলো ইউজ করি, ওতে কিন্তু একটাই ভাইল থাকে, 1 ml থাকে, এবং একের মধ্যে থাকে 150 mg। এখানে বলাই হয়েছে সিঙ্গেল কন্টেন্টস 150 mg per ml of medroxy progesterone acetate টু বি অ্যাডমিনিস্টার এভরি 3 months। প্রত্যেক 3 মাস ছাড়া ছাড়া এটা অ্যাডমিনিস্টার করতে হয়। অ্যাডমিনিস্টার ইন্টারমাস্কুলারলি ইন আপার আর্ম, হিপ অর আউটার সাইড অফ দ্য থাই। তো 3 জায়গায় ব্যবহার করা যেতে পারে, আপার আর্ম, হিপ অর আউটার সাইড অফ থাই। গিভেন ডিপ ইন্টারমাস্কুলার দেওয়া হয়। নেক্সট আমরা চলে আসবো কম্পোজিশন। কী কী কম্পোজিশন রয়েছে অর্থাৎ কী কী দিয়ে ডিএমপিটা তৈরি, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি মেড্রোক্সি প্রোজেস্টেরন ইনজেকশন কত থাকছে 150 mg per ml, এখানে থাকছে 150 mg। তো এখানে বলাই হয়েছে ইনজেক্টেবল কন্ট্রাসেপটিভ এমপিএ ইজ অ্যান অ্যাকুয়াস সাসপেনশন। অ্যাকুয়াস মানে আমরা জানি যেটা ফ্লুইড বা ওয়াটারি সাসপেনশনস অফ মাইক্রোক্রিস্টাল অর ডিপো ইনজেকশন অফ প্রেগনেন্ট 17 আলফা, যেটাকে আমরা বলছি হাইড্রোক্সি প্রোজেস্টেরন। এটা মেড্রোক্সি প্রোজেস্টেরন অ্যাসিটেটের একটা ডেরিভেটিভ হচ্ছে এই হাইড্রোক্সি প্রোজেস্টেরন বা প্রেগনেন্ট 17 আলফা। এত কিছু জানার দরকার নেই, জাস্ট আমরা মেড্রোক্সি প্রোজেস্টেরন
এই টার্মটা ইউজ করব এবং একটা ফাইলে কত থাকে সেটা ইউজ করব। নেক্সট আমাদের রয়েছে, তো এখানে মেকানিজম অফ অ্যাকশন বলা হয়েছে এমপিএ অ্যাক্টস ইন দ্য ফলোয়িং ওয়ে ইনহিবিটিং ওভুলেশন বাই সাপ্রেসিং মিড সাইকেল পিক অফ এলএইচ অ্যান্ড এফএসএইচ। ফলিকল স্টিমুলেটিং হরমোন এর কাজ কি, আমাদের যে সমস্ত ইম্যাচিওর ফলিকলগুলোকে রয়েছে সেগুলোকে ম্যাচিওর করা। আর লুটেনাইজিং হরমোন কী করে, এটা ওভুলেশনে সাহায্য করে। ওভুলেশন অর্থাৎ প্রথমে একটা ইম্যাচিওর ফলিকল রয়েছে সেটাকে ম্যাচিওর করছে ফলিকল স্টিমুলেটিং হরমোন, সেটা যখন ম্যাচিওর হয়ে গেল সেটাকে ওভুলেশনে সাহায্য করছে আমাদের লুটেনাইজিং হরমোন। বাট আমরা যখন ডিএমপি ইঞ্জেকশন নিচ্ছি, এই ডিএমপি ইঞ্জেকশনটা এই ফলিকল ম্যাচুরেশন বা যেটা ম্যাচিওর হয়ে গেছে সেটাকে ওভুলেশন হতে বাধা দেয়। কীভাবে বাধা দেয়, বাই সাপ্রেসিং দ্য মিড সাইকেল পিক অফ এলএইচ অ্যান্ড এফএসএইচ। এই লুটেনাইজিং হরমোন এবং ফলিকল স্টিমুলেটিং হরমোন এদের যে মাত্রা, এদের মাত্রাটাকে কমিয়ে দিয়ে ওভুলেশনে ফিট করছে, ওভুলেশনে বাধা দিচ্ছে। সেটাই এখানে বলা হয়েছে ইনহিবিট ওভুলেশন বাই সাপ্রেসিং মিড সাইকেল পিক অফ এলএইচ অ্যান্ড এফএসএইচ। থিকেনিং অফ সার্ভাইকাল মিউকাস, যদি সার্ভাইকাল মিউকাসটাকে ঠিক করে দেওয়া হয় তাহলে যে স্পাম পেনিট্রেট করে যাচ্ছিল থ্রু দ্য ভ্যাজাইনা বা থ্রু দ্য সার্ভিক্স ইউটারাস পর্যন্ত, তো সেটা প্রিভেন্ট হয়ে যাবে। যেটা এখানে বলা হয়েছে ডিউ টু ডিপ্রেশন অফ ইস্ট্রোজেন দ্য থিক মিউকাস প্রিভেন্ট স্পাম পেনিট্রেশন ইনটু দ্য আপার রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট। আপার যে রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট রয়েছে অর্থাৎ আমাদের যে সার্ভিক্স রয়েছে বা ইউটারাস রয়েছে, তো তার মধ্যে স্পামকে প্রবেশ করতে দেয় না। কেন প্রবেশ করতে পারে না, কারণ যে সার্ভাইকাল মিউকাসটা রয়েছে সেটা ঠিক হয়ে যায়। আর কি করে, থিনিং অফ এন্ডোমেট্রিয়াল লাইন। এন্ডোমেট্রিয়াম অর্থাৎ যেখানে আমাদের ইউটারাসের ভিতরের পার্ট এন্ডোমেট্রিয়াম যেটাকে বলা হয়, তো সেখানে আমাদের যে লেয়ারটা রয়েছে এন্ডোমেট্রিয়াল যে লেয়ারটা রয়েছে সেটা প্রত্যেকটা মেনস্ট্রুয়াল পিরিয়ডের আগে ঠিক হয়ে যায়। ঠিক হয়ে যায়, এখানে কিন্তু থিন টার্মটা ইউজ করেছে, ঠিক হয়ে যায় অর্থাৎ বেশি মোটা হয়ে যায়, সেখানে বেশি ভাস্কুলার হয়ে যায়, বেশি ব্লাড সার্কুলেট হয়ে থাকে। কেন হয়ে থাকে, যদি কোনো স্পাম কোনো ওভামকে ফার্টিলাইজড করে তো সেটা ইমপ্ল্যান্ট হয় এই ইউটারাসের মধ্যে। বাট এই ডিএমপি যদি কেউ ইউজ করে থাকে, ওই যে ইউটারাসের লাইনিংটা ছিল যেটা ঠিক হচ্ছিল প্রত্যেক মাসে একবার করে বেশি বেশি ব্লাড সার্কুলেশন আসছিল, ওটাকে ঠিক না হতে দিয়ে ওটাকে থিন করে দেয়, আরও বেশি পাতলা করে দেয়। যদি কোনো ক্রমে স্পাম সার্ভিক্সের মধ্যে দিয়েও চলেও যায়, এমনিতেই তো সার্ভিক্স দিয়ে ওটাকে যেতে দিচ্ছে না, কারণ সার্ভিক্সটার যে মিউকাস বা সেখানকার যে ফ্লুইড থাকে সেটাকে এটা বেশি ঘন করে দেয়, তার ফলে স্পাম যেতে পারে না। বাট কোনো স্পাম যদি চলেও যায় এবং ওভামকে যদি ফার্টিলাইজডও করে দেয়, সেই ফার্টিলাইজড ওভাম কিন্তু ইউটারাসে ইমপ্ল্যান্ট হতে পারে না, কারণ তার ওই যে ঠিক ওয়ালটা থাকার প্রয়োজন ছিল সেটাকে ঠিক না রেখে থিন করে দিয়েছে, এতই পাতলা করে দিয়েছে যে সেখানে সে আর ইমপ্ল্যান্ট হতে পারছে না। তো ফার্টিলাইজড যদি হয়েও থাকে সেটাকে অটোমেটিক্যালি শরীরের বাইরে বেরিয়ে আসতে হবে। তো এই তিনটে মেন মেকানিজম অফ অ্যাকশন রয়েছে ডিএমপি এর ক্ষেত্রে। ফার্স্ট আবারও বলছি, ইনহিবিট ওভুলেশন, এটা ওভুলেশন হতে দেয় না। লুটেনাইজিং হরমোন এবং এফএসএইচের মাত্রাটাকে কমিয়ে দেয়, এই মাত্রা কমানোর ফলে ওভুলেশন কমে যায়, ওভুলেশন হতে পারে না। নেক্সট আর কি করে, থিকেনিং অফ সার্ভাইকাল মিউকাসা, যে আমাদের সার্ভাইকাল মিউকাস রয়েছে সেটাকে ঠিক করে দেয়। থিনিং অফ দ্য এন্ডোমেট্রিয়াল লাইনিং, ইউটারাসের যে এন্ডোমেট্রিয়াল রয়েছে সেটাকে একদম থিন করে দেয়, এটাকে ঘন হতে দেয় না, এটাকে বেশি ভাস্কুলার হতে দেয় না। এই মেকানিজম অফ অ্যাকশনটাই আমরা যেমন ডিএমপি এর ক্ষেত্রে ইউজ করতে পারছি, এছাড়াও আমরা ইউজ করতে পারি কম্বাইন্ড কন্ট্রাসেপ্টিভ পিল, এছাড়াও পিওপি প্রোস্টেরন অনলি পিল, এবং আমাদের যে লিভোনরজেস্ট্রল রয়েছে বা আমাদের ইজি পিল রয়েছে সেক্ষেত্রে ইউজ করতে পারি। ছায়ের ক্ষেত্রে অন্যরকম মোড অফ অ্যাকশন রয়েছে, বাট এটার ক্ষেত্রে মোড অফ অ্যাকশন এভাবে কাজ করে। নেক্সট আমাদের রয়েছে সেফটি অ্যান্ড এফেক্টিভনেস। এমপিআই সেফ কন্ট্রাসেপ্টিভ, এটা একটা সেফ কন্ট্রাসেপ্টিভ। কেন সেফ কন্ট্রাসেপ্টিভ, কারণ যারা ব্রেস্ট ফিডিং মাদার ইনক্লুডিং ওমেন হু আর ব্রেস্ট ফিডিং অর হু আর নট এলিজিবল টু ইউজ ইস্ট্রোজেন কন্টেনিং কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপ্টিভ, যারা ব্রেস্ট ফিডিং মাদার রয়েছে, জেনারেলি 6 মাস পর্যন্ত ব্রেস্ট ফিডিং করাতে হয়, তো সেই সময় আমরা বিভিন্ন যে হরমোনাল কন্ট্রাসেপ্টিভগুলো রয়েছে সেগুলো ইউজ করতে বারণ করি। বাট এতে যেহেতু ইস্ট্রোজেন থাকে না, শুধুমাত্র প্রোজেস্টেরন থাকে, সেহেতু যারা ব্রেস্ট ফিডিং মাদার রয়েছে তারা এটাকে ইউজ করতে পারবে। এবং পরের পয়েন্টে বলা হয়েছে হু আর নট এলিজিবল টু ইউজ ইস্ট্রোজেন কন্টেনিং কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপ্টিভ পিল, যারা সিওসি বা মালাইন বা কম্বাইন্ড কন্ট্রাসেপ্টিভ পিল ইউজ করতে পারে না, তারাও কিন্তু ডিএমপিএ নিতে পারবে। ডিএমপিএ এক্সার্টস এ স্ট্রং প্রোটেক্টিভ এফেক্ট এগেনস্ট এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, এটা এন্ডোমেট্রিয়াল ক্যান্সার হওয়ার থেকে একটা স্ট্রং প্রোটেকশন দিয়ে থাকে, অর্থাৎ যারা ডিএমপিএ ইউজ করছে তাদের ক্ষেত্রে এন্ডোমেট্রিয়াল ক্যান্সার হওয়ার চান্সটা কম থাকে। নো ওভারঅল ইনক্রিজড রিস্ক অফ ব্রেস্ট অর ওভারিয়ান অর সার্ভাইকাল ক্যান্সার, এটা নিলেও কোনো ওভারিয়ান ক্যান্সার, কোনো ব্রেস্ট ক্যান্সার বা কোনো সার্ভাইকাল ক্যান্সার হবে না। হ্যাজ নট বি ফাউন্ড টু অ্যাফেক্ট দ্য রিস্ক অফ ডেভেলপিং লিভার ক্যান্সার ইন এরিয়া ওয়ার হেপাটাইটিস বি ইজ এন্ডেমিক। কিছু কিছু জায়গায় যেখানে হেপাটাইটিস বি রয়েছে, তো সেখানকার যারা ওমেন রয়েছে তারা ভাবতে পারেন যে যদি ডিএমপিএ নেওয়া হয়, ইঞ্জেকশন নেওয়া হয় রেগুলার বেসিসে, সেক্ষেত্রে লিভারের কোনো ক্যান্সার হতে পারে। বাট যেখানে হেপাটাইটিসের রোগী রয়েছে তারা এটা ইউজ করতে পারে, তারা যদি এটা ইউজ করে তাদের কোনো লিভারের ক্যান্সার বা কোনো লিভারের সমস্যা হবে না।
এই হচ্ছে এর সেফটি মেজার, অর্থাৎ এগুলো আমরা নির্দ্বিধায় ব্যবহার করতে পারি। নেক্সট রয়েছে কিপস দ্য ফার্টিলিটি ইনট্যাক্ট অলদো ইট টেক্স এ ওম্যান ফিউ মান্থ। যারা ডিএমপি নিচ্ছে, তো আমরা যেটা আগেই বলেছি একবার নিলে 3 মাস নিতে হচ্ছে না, বাট যখন কোনো ওমেন চাইছে 1 বছর বা 2 বছর পর আবার তারা কনসিভ করতে চাইছে, একটা বেবি নিতে চাইছে, তো সেক্ষেত্রে তারা বেবি নেওয়ার 4 থেকে 5 মাস আগে মিনিমাম বন্ধ করবে এবং 4 থেকে 5 মাস পর তাদের অটোমেটিক্যালি বাচ্চা কনসিভ হতে পারবে। তো এটা এখানে বলা হয়েছে 4 থেকে 6 মাস একটা সময় লাগে, কোনো কোনো ক্ষেত্রে 7 থেকে 10 মাস পর্যন্ত একটা সময় লাগে। অর্থাৎ এটা খেলে যে আর কখনোই ফার্টাইল হবে না, কখনোই কনসিভ করতে পারবে না, এই ব্যাপারটা একদমই নেই। যখন এটা বন্ধ করে দেবে তার থেকে 3 থেকে 10 মাস পর্যন্ত একটা সময়ের গ্যাপে আবার কনসিভ করতে পারবে। বেনিফিট, এর কী কী বেনিফিট রয়েছে? এর বেনিফিটকে দুভাগে ভাগ করা হয়েছে, কন্ট্রাসেপ্টিভ বেনিফিট এবং নন কন্ট্রাসেপ্টিভ বেনিফিট। এই কোশ্চেনটা ধরা হয়, যে কোনো কন্ট্রাসেপ্টিভ একটাতে বলে দেওয়া হলো এর বেনিফিট বলো, তো আমরা মেনলি এর কন্ট্রাসেপ্টিভ যে সমস্ত বেনিফিটগুলো রয়েছে সেগুলো আলোচনা করি। বাট কোশ্চেন করা হতে পারে এর নন কন্ট্রাসেপ্টিভ বেনিফিট কী কী রয়েছে, শুধুমাত্র যে আমরা প্রেগনেন্সি প্রিভেন্ট করার জন্য এটা ইউজ করছি সেটা নাও হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখে থাকি যাদের বিয়ে হয়নি, কিছু কিছু যারা মেয়ে রয়েছে তাদের ওভারিয়ান সিস্ট রয়েছে, পেট ব্যথা হয়, তো তাদেরকেও এই ধরনের বিভিন্ন ওরাল কন্ট্রাসেপ্টিভ পিল, হরমোনাল ওরাল কন্ট্রাসেপ্টিভ পিলগুলো ইউজ করতে দেওয়া হয়। তো কেন দেওয়া হয়? তার তো এখনো বিয়েই হয়নি, তো সুতরাং তাকে এই কন্ট্রাসেপ্টিভ দেওয়ার কোনো কথাই নয়। বাট এর যেহেতু আদার্স নন কন্ট্রাসেপ্টিভ ইম্পর্টেন্স রয়েছে সেই জন্য তাকে এগুলো দেওয়া হয়। তো সেটা এখানে আলোচনা করার আমরা দেখার চেষ্টা করব। কন্ট্রাসেপ্টিভ বেনিফিট কী কী রয়েছে? সেফ, হাইলি এফেক্টিভ, আগে বলেছিলাম এটা সেফ এবং হাইলি এফেক্টিভ, 99.7% মানুষ এর উপকারিতা পেয়ে থাকে। কনভিনিয়েন্ট অ্যান্ড ইজি টু ইউজ, এটা খুব ব্যবহার করতে সুবিধা, একবার ইঞ্জেকশন নিয়ে নিলেও 3 মাস আর কোনো ঝামেলা নেই, ভুলে যাওয়ার সমস্যা নেই বা অন্য কোনো সমস্যা নেই। অ্যাক্টস ফর 3 মান্থ, এটা 3 মাসের জন্য কার্যকরী হয়ে থাকে। কমপ্লিটলি রিভার্সিবল, এটা রিভার্সিবল, যেটা আমরা বারবার বলছি, এখন বলেছি, আবারও বলছি, 7 থেকে 10 মাস পর সে আবার কনসিভ করতে পারে। এ প্রাইভেট অ্যান্ড কনফিডেন্সিয়াল মেথড। নেক্সট হচ্ছে ডাজ নট ইন্টারফারেন্স উইথ সেক্সুয়াল ইন্টারকোর্স অর প্লিজার। সেক্সুয়াল প্লিজারের সাথে এর কোনো সম্পর্ক নেই, কারণ যেহেতু এটা বেরিয়ার মেথড নয় সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। নেক্সট কী কী রয়েছে? পেলভিক এক্সামিনেশন নট রিকোয়ার প্রায়ার টু ইউজ, কোনো পেলভিক এক্সামিনেশন করার প্রয়োজন হয় না, জাস্ট আমরা প্রেগনেন্সি কিট টেস্ট করতে পারি এটাকে ইউজ করার আগে। সুইটেবল ফর ওমেন হু আর নট এলিজিবল ফর ইউজ অফ ইস্ট্রোজেন কন্টেনিং কন্ট্রাসেপ্টিভ, যারা ইস্ট্রোজেন কন্টেনিং কন্ট্রাসেপ্টিভ হিসেবে ইউজ করতে পারে না তারা এটা ইউজ করতে পারবে। সুইটেবল ফর ব্রেস্ট ফিডিং ওমেন, ব্রেস্ট ফিডিং ওমেনদের জন্য এটা সুইটেবল, যেখানে 6 মাস আগে কোনো সিওসি বা কম্বাইন্ড কন্ট্রাসেপ্টিভ পিল বা মালাইন ইউজ করা যায় না, সেখানে এটা 6 সপ্তাহ অর্থাৎ 1.5 মাস পরেই এটা ইউজ করা যায়, কারণ এতে ইস্ট্রোজেন থাকে না, সেক্ষেত্রে এটা ইউজ করলে কোনো অসুবিধা হয় না। নেক্সট কী রয়েছে? প্রোভাইডস ইমিডিয়েট পোস্টপার্টাম অ্যান্ড পোস্ট অ্যাবর্শন কন্ট্রাসেপ্টিভ, এটা আমরা ইমিডিয়েট পোস্টপার্টাম, অর্থাৎ যারা ব্রেস্ট ফিডিং করছে না, যাদের অ্যাবর্শন হয়ে গেছে বা মিসক্যারেজ হয়েছে, তারাও এটাকে যাদের মিসক্যারেজ হয়েছে তার রিকভারি পিরিয়ডেই এটাকে নিতে পারে, বা যাদের পোস্ট অ্যাবর্শন হয়ে গেছে, অ্যাবর্শনের পরেই কিছুদিনের মধ্যে এটাকে ইউজ করতে পারে। তো কতদিনের মধ্যে ইউজ করতে পারে, কারা ইউজ করতে পারে, কখন ইউজ করতে পারবে, সেই নিয়ে আমরা আলোচনা করবো, দেখতে থাকো। নেক্সট রয়েছে এর কিছু নন কন্ট্রাসেপ্টিভ বেনিফিট, এটা খুব ইম্পর্টেন্ট, এটা একটু নোট করতে পারো কারো যদি প্রয়োজন হয়ে থাকে। কী কী রয়েছে? মে ডিক্রিজ মেনস্ট্রুয়াল ক্র্যাম্প, যাদের মেনস্ট্রুয়াল ক্র্যাম্প থাকে, অ্যাবডোমিনাল পেন হয়, তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা মেনস্ট্রুয়াল ক্র্যাম্পকে রিডিউস করে। আর কী করে? রিডিউস প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোম অর টেনশন, ইমপ্রুভ অ্যানিমিয়া বাই রিডিউসিং মেনস্ট্রুয়াল ব্লাড লস। যারা ডিএমপি নিয়ে থাকে তাদের অনেক সময় হয়ে থাকে মেনস্ট্রুয়েশন আরও দীর্ঘায়িত হয়ে যায়, যাদের 28 দিন হচ্ছিল তাদের 37, 38, 40 এতদিন পর্যন্ত পিছিয়ে যায়, কারো মাঝে হয়েও না, 1 মাস হয়তো হলেও না। তো এখানে যদি না ব্লিডিং হয়, তার শরীরে সেই ব্লাডটা থেকে যাচ্ছে, জেনারেলি 80 থেকে 100 ml ব্লাড লস হয়, তো এটা যদি না হয় তার শরীরে 100 ml ব্লাড থেকে গেল। এর ফলে যাদের অ্যানিমিয়া মাদার রয়েছে তাদের কিন্তু তুলনামূলকভাবে একটা সুবিধাই হলো, ব্লিডিং না হয় তাদের সুবিধাই হলো। ব্লিডিং হলেই যে ভালো বা ব্লিডিং না হলে আমাদের শরীরে খারাপ রক্ত জমে যাচ্ছে, এরকম কোনো যে ধারণাগুলো রয়েছে সেসব একদমই নয়। তো যারা অ্যানিমিয়া মাদার রয়েছে তারা যদি এটা নিয়ে থাকে এবং এর ফলে যদি তাদের ব্লিডিং না হয়ে থাকে, সেটা কিন্তু তাদের এক ধরনের উপকারিতা। নেক্সট আর কি রয়েছে? রিডিউস দ্য সিমটম অফ এন্ডোমেট্রিওসিস, এন্ডোমেট্রিওসিসের যে সিমটম বা এন্ডোমেট্রিওসিস সেটা হতে দেয় না। আর কী করে? ডিক্রিজেস বিনাইন ব্রেস্ট ডিজিজ অ্যান্ড ওভারিয়ান সিস্ট এবং বিনাইন ব্রেস্ট ডিজিজ যেগুলো রয়েছে সেগুলো হতে দেয় না, অর্থাৎ ব্রেস্ট ক্যান্সার বা ওভারিয়ান সিস্ট এগুলোকে প্রিভেন্ট করে। রিডিউসেস দ্য ইনসিডেন্স অফ সিমটোমেটিক পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, পিআইডি, সিমটোমেটিক পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ এটাকে প্রিভেন্ট করছে। আর কী করছে? প্রোটেক্ট এগেনস্ট এন্ডোমেট্রিয়াল ক্যান্সার অ্যান্ড পসিবলি ওভারিয়ান ক্যান্সার এবং এন্ডোমেট্রিয়াল ক্যান্সারকে প্রিভেন্ট করে, এগুলোকে হতে দেয় না, প্রোটেক্ট করছে। রিডিউসেস সিকেল সেল ক্রাইসিস ইন ওমেন উইথ সিকেল সেল অ্যানিমিয়া, যাদের সিকেল সেল অ্যানিমিয়া রয়েছে
তাদের ক্ষেত্রে সিকেল সেল ক্রাইসিস হতে দেয় না। আর কি করে, প্রোটেক্ট এগেনস্ট একটপিক প্রেগনেন্সি, একটপিক প্রেগনেন্সি হতে দেয় না। তো এগুলো হচ্ছে নন কন্ট্রাসেপটিভ বেনিফিট। অনেকগুলো বেনিফিট রয়েছে, মেনলি অ্যানিমিয়ার একটা গুরুত্বপূর্ণ বেনিফিট রয়েছে, মাসেল ক্র্যাম্প বা মেনস্ট্রুয়াল ক্র্যাম্প এটাকে হতে দেয় না, বিভিন্ন টিউমার হতে দেয় না, ওভারিয়ান সিস্ট বা ক্যান্সার হতে দেয় না, এবং পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ হতে দেয় না। এই কয়েকটা গুরুত্বপূর্ণ নন কন্ট্রাসেপটিভ বেনিফিট রয়েছে। নেক্সট আমরা চলে যাচ্ছি এর লিমিটেশন। এই কোশ্চেনটা কিন্তু করা হয়েছে, কোনো একটি কন্ট্রাসেপটিভ তুলে দেওয়া হয়েছে বা বলে দেওয়া হয়েছে এর লিমিটেশন কী কী রয়েছে, আমরা তাদের ক্ষেত্রে এটাকে ব্যবহার করতে পারবো না। প্রথমে এখানে বলা হয়েছে এমপিআই ইজ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট লং অ্যাক্টিং কন্ট্রাসেপটিভ মেথড সুইটেবল ফর মেজরিটি অফ ওমেন। বেশিরভাগ ওমেনের ক্ষেত্রে এটা সুইটেবল। হাউ এভার ইট হ্যাজ সাম লিমিটেশন, এর কিছু কিছু লিমিটেশন রয়েছে। কী কী? ইট ডাজ নট প্রোটেক্ট এগেনস্ট এসটিআই, আরটিআই আর এইচআইভি ইনফেকশন। যারা এইচআইভি রিস্ক রয়েছে তাদের ক্ষেত্রে আমরা এটাকে ইউজ করতে পারি, বাট এটা দিলে যে তার এসটিআই বা আরটিআই বা এইচআইভি ইনফেকশন হবে না এটা কিন্তু নয়, কারণ এটা বেডের মেথড নয়, এক নম্বর। এবং কারো যদি এইচআইভি আরটিআই এসটিআই হয়ে থাকে, তাদের যদি সংক্রমণ অলরেডি হয়ে থাকে, সেটা হবেই। এটা নিলেই যে তার হবে না সেটা কিন্তু নয়। আর কি করে, ওয়ান্স টেকেন ইট অ্যাকশন ক্যান নট বি স্টপড ইমিডিয়েটলি। এটা একবার যদি নেওয়া হয়, এটার অ্যাকশনটা দীর্ঘস্থায়ী হয়, লং অ্যাক্টিং, সহজেই শেষ হয়ে যায় না। একটা ওরাল কন্ট্রাসেপটিভ পিল যেমন খাওয়া হলে বা ইজিপির একটা খাওয়া হলে 72 ঘন্টা বা 73 ঘন্টা 74 ঘন্টা একটা সময় পিরিয়ড থাকে, তারপরে সেটা তার এফেক্টিভনেসটা নষ্ট হয়ে যায়। বাট এটাকে একবার নিলে মিনিমাম 3 মাস, 3 মাস তো এটা প্রোটেকশন দিচ্ছে, বাট 3 মাস পরেও বাচ্চা যদি কনসিভ করতে চাই হয়তো হবে না। জেনারেলি 4 থেকে 6 মাস একটা সময় লাগে, এরপরে কনসিভ করতে পারে। নেক্সট কী রয়েছে, ইট কজেস চেঞ্জেস ইন দ্য মেনস্ট্রুয়াল সাইকেল। এর ফলে মেনস্ট্রুয়াল সাইকেল বা ব্লিডিং চেঞ্জ হয়, যেটা অনেক সময় অনেক মহিলার হরমোনাল ডিসব্যালেন্স করে দেয়, অনেকের মেন্টাল স্ট্রেস বাড়িয়ে দেয়। আর কি করে, ইট হ্যাজ টু বি রিপিট এভরি 3 মান্থ, এটাকে প্রত্যেক 3 মাস ছাড়া ছাড়া নিতে হয়। যেখানে পার্মানেন্ট মেথডগুলো রয়েছে, একবার প্রসিডিওর যদি কমপ্লিট করে ফেলে, এনএসপি কেউ যদি করে বা কেউ যদি লাইগেশন করতে চায়, একবার প্রসেস কমপ্লিট হয়ে গেল আর কোনো সমস্যা নেই। বাট এটাকে 3 মাস ছাড়া ছাড়া নিতে হয়। যদিও বা এটা ওসিপির থেকে ভালো, বাট এটাকে পার্মানেন্ট মেথড থেকে তুলনায় বা আমাদের যে আইউডি রয়েছে তার তুলনায় কিন্তু এটা বেশি কিছু করতে হচ্ছে, কেননা 3 মাস ছাড়া ছাড়া ইঞ্জেকশন নিতে হচ্ছে। আর কি রয়েছে, রিটার্ন অফ ফার্টিলিটি টেক্স 7 to 10 month। আলোচনা করেছি আর আলোচনা করছি না। ইনিশিয়েশন কখন শুরু করা হবে, ডিএমপিএ ক্যান বি স্টার্ট এনি টাইম, যে কোনো সময় শুরু করতে হয় বলা যায়, বাট আমাদেরকে মেক শিওর হতে হবে যে যাকে আমরা এটা দিচ্ছি তিনি কিন্তু প্রেগনেন্ট নন। এখানে কিছু কিছু সিচুয়েশন রয়েছে এবং তার অ্যান্সার রয়েছে। প্রথমে কী বলা হয়েছে, হ্যাভিং মেনস্ট্রুয়াল সাইকেল অর সুইচিং ফ্রম নন হরমোনাল মেথড। নন হরমোনাল মেথড রয়েছে, অর্থাৎ কেউ ছায়া ইউজ করছিল বা কেউ আইউসিডি ইউজ করছিল, তো তাদের ক্ষেত্রে কী আমরা স্টেপ নিতে পারি। ক্যান বি স্টার্ট এনি ডে উইদিন 7 days অফ মেনস্ট্রুয়াল সাইকেল। মেনস্ট্রুয়াল সাইকেল শুরু হলো তার 7 দিনের মধ্যে, আবার বলছি উইদিন 7 days, তো তার 7 দিনের মধ্যে আমরা এটাকে ইউজ করতে পারি। যদি এই সময় ইউজ করা হয় কোনো ব্যাকআপ লাগছে না। নেক্সট কী রয়েছে, ক্যান অলসো বি স্টার্টেড এনি টাইম ল্যাটার অন দ্য মেনস্ট্রুয়াল সাইকেল আফটার 7 days। তো 7 দিনের মধ্যে ইউজ করলে কোনো ব্যাকআপ লাগছে না, যদি 7 দিনের পর ইউজ করা হয় এবং আমরা যদি শিওর হই যে মা প্রেগনেন্ট নন, তো সেক্ষেত্রে এটাকে আমরা ইউজ করতে পারি। এবং এখানে ব্যাকআপ হিসেবে আমরা কন্ডম ব্যবহার করতে পারি। কত দিনের জন্য? 7 দিনের জন্য, সেটা এখানে উল্লেখ রয়েছে। তো 7 দিনের জন্য এখানে ব্যাকআপ নিতে হবে যদি 7 দিনের পর ইউজ করা হয় বা ইনজেক্ট করা হয়। তো এগুলো হচ্ছে কেউ যদি ছায়া ইউজ করে সেক্ষেত্রে তার জন্য, এবং কেউ যদি আইউসিডি ইউজ করে থাকে সেটা বলা হয়েছে ক্যান বি স্টার্টেড ইমিডিয়েটলি ইফ সি সুইচিং ফ্রম আইউসিডি। কেউ আইউসিডি আগে পড়েছিল, তারপর থেকে ডিএমপিএতে আসতে চাইছে, তো আইউসিডি খুলবে, সেদিনই তাকে ডিএমপিএ দিয়ে দেওয়া হবে, কারণ সে অলরেডি একটা কন্ট্রাসেপটিভ মেথডের আন্ডারেই ছিল, জাস্ট সেদিন সেটা রিমুভ করা হয়েছে এবং তাকে ইনজেক্ট করা হয়েছে, তো এক্ষেত্রে কোনো ব্যাকআপ প্রয়োজন হচ্ছে না। বাট আইউসিডি খুলে নিয়েছে, তারপর 7 দিন পর যদি ডিএমপি নিতে চাই, তখন তাকে কিন্তু আবার 7 দিনের ব্যাকআপ হিসেবে কন্ডম ইউজ করতে হবে। নেক্সট কী রয়েছে, সুইচিং ফ্রম এ হরমোনাল মেথড। কেউ একজন হরমোনাল মেথড ইউজ করছিল, তো সেটা হতে পারে আমাদের মালাইন ইউজ করছিল বা পিওপি ইউজ করছিল, তো সেক্ষেত্রে কী হবে, ক্যান বি স্টার্ট ইমিডিয়েটলি, সে সাথে সাথে রেখে ইউজ করতে পারবে, অর্থাৎ যেদিন সেটার ডেট শেষ হচ্ছে, মালাইন যেদিন শেষ হচ্ছে সেদিনই সেটা এটাকে নিতে পারবে, সুবিধা নেই। যদি সেই দিনে নিয়ে থাকে তাহলে তাদেরকে আর নেক্সট পিরিয়ডের জন্য বা নেক্সট মান্থলি পিরিয়ডের জন্য অপেক্ষা করতে হবে না, জাস্ট যেদিন শেষ হচ্ছে সেদিনে নিয়ে নিতে পারবে। আর কি রয়েছে, লেস দেন 6 month পোস্টপার্টাম। যারা পোস্টপার্টাম পিরিয়ডে রয়েছে, অর্থাৎ যারা যে সমস্ত মা ব্রেস্ট ফিডিং করাচ্ছে বাচ্চাদেরকে, তো ব্রেস্ট ফিডিং 6 মাস করাতে হয়, বাট 6 মাসের আগে যে সমস্ত মা রয়েছে তারাও এটা নিতে পারবে, বাট অবশ্যই আমাদেরকে মিনিমাম 6 সপ্তাহ বা 1.5 মাস অপেক্ষা করতে হবে। ক্যান বি স্টার্টেড এনি টাইম বিটুইন 6 weeks to 6 month। এই 6 সপ্তাহ থেকে 6 মাসের মধ্যে আমরা যে কোনো সময় এটাকে ইউজ করতে পারি। দেখো পরের পয়েন্টে বলা হয়েছে ক্যান বি স্টার্টেড এনি টাইম বিটুইন 6 weeks to 6 month।
6 সপ্তাহ থেকে 6 মাসের মধ্যে যে কোনো সময় আমরা ইউজ করতে পারি। ইফ সি ইজ ফুলি অর নিয়ারলি ফুলি ব্রেস্ট ফিডিং, কেউ যদি ব্রেস্ট ফিডিং একদম এক্সক্লুসিভলি করে বা বেশিরভাগটাই ব্রেস্ট ফিডিং করিয়ে থাকে কোনো মা, এবং তার যদি ব্লিডিং না শুরু হয়, অর্থাৎ তার যদি নতুনভাবে পিরিয়ডস এখনও না শুরু হয়, সেক্ষেত্রে তার কোনো ব্যাকআপ লাগবে না। জাস্ট 6 সপ্তাহ শেষ হবে, 6 সপ্তাহের পরে যে কোনো একদিন 6 মাসের মধ্যে সেই ইঞ্জেকশনটা নিয়ে নিতে পারবে, যদি তারা ব্রেস্ট ফিডিংটা এক্সক্লুসিভলি করায়। আর কোনো মাদার 6 সপ্তাহ পরেই এই ইঞ্জেকশনটা নিতে চাইছে, বাট সেই মাদার যদি বাচ্চাকে ঠিকঠাকভাবে ব্রেস্ট ফিডিং না করায়, বাচ্চা হয়তো কোনো ক্যান্ড মিল্ক খাচ্ছে বা কোনো সাবস্টিটিউট খাচ্ছে, সেক্ষেত্রে মা ঠিকঠাকভাবে তাকে ব্রেস্ট ফিডিং করাতে হচ্ছে না, সে এক্সক্লুসিভলি করাচ্ছে না, হয়তো অন্যান্য সাবস্টিটিউট খেয়েও বাচ্চার গ্রোথ হচ্ছে, তাকে ডিপেন্ডেন্ট হয়ে গেছে। তো সেক্ষেত্রে সেই সমস্ত মাকে কী করতে হবে, এই ডিএমপি যখন নিচ্ছে তার সময় তাকে 7 দিনের জন্য কন্ডম ইউজ করতে পারবে। নেক্সট এখানে বলা হয়েছে, দেখো, ইফ মাদার ব্লিডিং হ্যাজ রিটার্ন, যদি মায়ের ব্লিডিং শুরু হয়ে যায় বা 6 মাসের মধ্যে নর্মালি যদি এক্সক্লুসিভলি ব্রেস্ট ফিডিং করে, সেক্ষেত্রে মেনস্ট্রুয়েশন শুরু হওয়ার কথা নেই। বাট যদি মেনস্ট্রুয়েশন শুরু হয়ে যায় তাহলে কী করবে, একই আগের প্রসেসে কী ছিল, যদি 7 দিনের মধ্যে ইঞ্জেকশন নিয়ে থাকে, মেনস্ট্রুয়েশন শুরু হলো, তার 7 দিনের মধ্যে যদি ইঞ্জেকশন নিয়ে থাকে, কোনো ব্যাকআপ মেথড ব্যবহার করতে হচ্ছে না, বা 7 দিন পরে যদি ইঞ্জেকশন নিতে চাই, সেক্ষেত্রে 7 দিনের জন্য কন্ডম ইউজ করতে হতে পারে। তো এটাই এখানে উল্লেখ রয়েছে। তো আমরা নেক্সট চলে আসছি মোর দ্যান 6 মান্থ পোস্টপার্টাম। ডেলিভারি হয়েছে, তারপর 6 মাস পেরিয়ে গেছে, তো সেই সময় যদি কেউ এটাকে ইঞ্জেকশন নিতে চায়, সেভাবে কীভাবে নেবে, ক্যান বি স্টার্ট এনি টাইম। তো সেই সময় যদি তারা ডিএমপি নিতে চায়, তারা কীভাবে নেবে, ক্যান বি স্টার্ট এনি টাইম, যে কোনো সময় নিতে পারে। ইফ আর মান্থলি ব্লিডিং হ্যাজ নট রিটার্ন, যদি ব্লিডিং না 6 মাস পরেও রিটার্ন করে, যদি বা অর্থাৎ মেনস্ট্রুয়েশন না শুরু হয় 6 মাস পরেও, ইট শুড বি রিজনেবলি সার্টেন দ্যাট ওম্যান ইজ নট প্রেগনেন্ট, সেক্ষেত্রে আমাদেরকে শিওর হতে হবে যে ওম্যান প্রেগনেন্ট নয়। অ্যান্ড সি উইল নিড এ ব্যাকআপ মেথড ফর দ্য 7 days আফটার ডিএমপি ইঞ্জেকশন, অর্থাৎ যেদিন ডিএমপি ইঞ্জেকশন দেবে তারপর থেকে 7 দিন তাদেরকে আবার কন্ডম ইউজ করতে হবে। আর যদি ব্লিডিং রিটার্ন করে যায়, যেমন আমরা বললাম 7 দিনের মধ্যে নিলে সেক্ষেত্রে কিছু ব্যবহার করতে হবে না, বা 7 দিন পর নিলে আবার কন্ডম ইউজ করতে হবে। তো এগুলো এখানে রয়েছে, একটু দেখে নিতে পারো, আমরা এখানটা স্কিপ করে চলে যাওয়ার চেষ্টা করছি। নেক্সট এখানে রয়েছে হেলদি টাইমিং অ্যান্ড স্পেসিং অফ প্রেগনেন্সি, HTSP। হেলদি টাইমিং অ্যান্ড স্পেসিং অফ প্রেগনেন্সি ইজ ইম্পর্টেন্ট ফর দ্য হেলথ অফ দ্য মাদার অ্যান্ড বেবি। মা এবং বাচ্চার হেলথের জন্য এই হেলদি টাইমিং এবং স্পেসিং অফ প্রেগনেন্সি খুব গুরুত্বপূর্ণ। ফলোইং আর দ্য রিকমেন্ডেশন টু এ ওম্যান কনসিডারিং ইউজিং এ ফ্যামিলি প্ল্যানিং। তো এটার জন্যই আমরা কোনো একজন ওম্যানকে বলবো যাতে তারা ফ্যামিলি প্ল্যানিংয়ের মেথডগুলো ইউজ করে। তো এগুলো কেন ইউজ করতে বলবো, যাতে স্পেসিং মেথডটা মিনিমাম 24 মান্থ লাস্ট বাচ্চা বার্থ হবে, তার মিনিমাম 24 মান্থ পরে বাচ্চা নেয়, সেটা একটা মেনটেন করবো। তো যেমন বলে থাকি, বার্থ স্পেসিং অবশ্যই মিনিমাম হতে হবে 3 ইয়ার্সের, অর্থাৎ একটা বাচ্চা তার ডেলিভারি হবে, তার 24 মাস পরে সে আবার নিতে পারে। মিনিমাম যেন এই 24 মাস পর কনসিভ করে, অর্থাৎ তারই ডেলিভারি হতে হতে প্রায় 3 বছর একটা কভারেজ হয়ে যাবে। আর কি হতে পারে, ওয়েট আনটিল 6 মান্থ আফটার মিসক্যারেজ অফ অ্যাবর্শন। যাদের মিসক্যারেজ হচ্ছে তাদেরকে অবশ্যই আমরা বলবো যাতে তারা 6 মাস পর্যন্ত আরও ওয়েট করে যায় নেক্সট বাচ্চা কনসিভ করার জন্য। আর কাকে বলবো, ওয়েট আনটিল এজ অফ 18 ইয়ার, যাদের বয়স 18 কম রয়েছে তাদেরকে আমরা এটাকে ইউজ করতে বলবো, যাতে 18 আগে তারা প্রেগনেন্ট না হয়। তো এই হচ্ছে মেন আমাদের কিছু কিছু ইম্পর্টেন্ট টপিক, এগুলো আশা করি প্রত্যেকের কাজে লাগবে। এখানে আরেকটি ইম্পর্টেন্ট পার্ট রয়েছে, দেখো, মিথ অ্যান্ড মিসকনসেপশন অন ডিএমপি বা এমপিএ। আমরা যে ডিএমপিএ গুলো ইউজ করতে বলছি, তো সেই সম্পর্কে মানুষের অনেক মিসকনসেপশন রয়েছে বা ভুল ধারণা রয়েছে। প্রথমে এখানে বলা হয়েছে, উইল ইরেগুলার ব্লিডিং মিন সামথিং হার্মফুল হ্যাজ হ্যাপেন টু মি বিকজ অফ ইউজিং এমপিএ। যারা ডিএমপিএ নেই তাদের অনেক সময় ব্লিডিং হয় না, 1 মাস 2 মাস ব্লিডিং হয় না। তো তাদের অনেক কিছু কোয়ারি থাকে যে তার যেহেতু ব্লিডিং হচ্ছে না, তার শরীরে কি অনেক কিছু খারাপ হয়ে গেছে, এই ইঞ্জেকশন নেওয়ার জন্য অনেক কিছু ক্ষতি হয়ে গেছে। হচ্ছে নো, না, ইরেগুলার ব্লিডিং উইথ এমপিএ ইউজ অকার ডিউ টু দ্য ওয়ে দ্য মেথড অফ ওয়ার্ক। এই এমপিডিএ যারা নিয়ে থাকে ক্ষেত্রে এটা কমনলি হয়ে থাকে, কারণ এই যে মেথডটা যেভাবে কাজ করে, তো সেটা আমাদের বিভিন্ন হরমোনাল যে ব্যালেন্স রয়েছে সেই হরমোনাল ব্যালেন্সগুলোকে চেঞ্জ করে, এর ফলে যেটা রেগুলার বেসিসে ব্লিডিং হচ্ছিল সেটা কিন্তু হয় না। সুতরাং যারা ডিএমপিএ নিচ্ছে তাদের যদি ব্লিডিং 1 মাস 2 মাস নাও হয়ে থাকে, সেটা কোনো ক্ষতি নয়, এটা নর্মাল একটা মেথড, এবং এটা ইউজ করার ফলে অনেক সময় ব্লিডিং পিরিয়ডটা চেঞ্জ হয়ে যায়, তো এটা নর্মাল জিনিস। নেক্সট দ্বিতীয় নম্বর পয়েন্টে বলা হয়েছে, উইল স্টপেজ অফ পিরিয়ড মিনস মেথড হ্যাজ ফেল্ড কজিং প্রেগনেন্সি। যারা ডিএমপিএ নেই তাদের ক্ষেত্রে অনেক সময় পিরিয়ডস হয় না, যে মাসে ডিএমপিএ নিয়েছে তার পরের মাসে হয়তো পিরিয়ডস হলো না। তাহলে একটা কনফিউশন কি থেকে গেছে, ডিএমপিএ নেওয়ার পরেও পিরিয়ডস হয়নি, অর্থাৎ তাহলে কি সে কনসিভ করে নিয়েছে এবং যেই মেথডটা সে ইউজ করেছে যাতে না বাচ্চা হয়, তাহলে কি সেটা ব্যর্থ হয়ে গেল? তো এই একটা ভীষণ বড়
কোয়ারি একটা সাধারণ মানুষের মধ্যে থেকে থাকে এবং এই কোশ্চেনটা কোনো ইললজিক্যাল কোশ্চেন কিন্তু নয়, এটা নর্মাল কোশ্চেন। একজন মহিলা কখন সন্দেহ করেছে সে প্রেগনেন্ট, যখন তার মেনস্ট্রুয়েশন বন্ধ হয়ে যায়, বাট সে যাতে না কনসিভ করে সেই জন্য তো সে ডিএমপিএ নিয়েছে, বাট ডিএমপিএ নিয়ে দেখা গেল তার পরের মাসেই ব্লিডিং হয়নি। তো সেক্ষেত্রে তার মনোভাব কী হবে, যে এটা ব্যর্থ হয়ে গেছে, যে জিনিসটা যার জন্য নিয়েছে সেটা কোনোভাবেই কাজ করেনি। বাট সেক্ষেত্রে আমাদেরকে মাকে বোঝাতে হবে, প্রয়োজনে আমরা প্রেগনেন্সি টেস্ট আগে করবো, প্রেগনেন্সি টেস্ট করার পর যদি আমরা দেখি নেগেটিভ, সেক্ষেত্রে মাকে বোঝাতে হবে। ডিএমপিএ যারা নেই এই প্রসেসটা অনেক ক্ষেত্রে মেনস্ট্রুয়েশন বন্ধ হয়ে যায়, সুতরাং এটা ইঞ্জেকশন নিল 1 মাস, তার পরের মাসে যদি মেনস্ট্রুয়েশন না হয় সেক্ষেত্রে কিন্তু এটা ফেল হয়ে যায়নি, এটা কার্যকর হয়েই আছে। বাট এটা নিলে অনেক সময় মেনস্ট্রুয়েশন হয় না বা পিরিয়ডের টাইমটা লেট হয়ে যায়, সেক্ষেত্রে এটা নর্মাল জিনিস, তো এটা ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। 3 নম্বর পয়েন্ট রয়েছে, উইল স্টপেজ অফ মান্থলি ব্লিডিং লিড টু কালেকশন অফ ডার্টি ব্লাড ইন মাই ব্লাড? নো, ব্লাড কামিং আউট অফ বডি এভরি মান্থ অ্যাজ এ পিরিয়ড ইজ এ নর্মাল ব্লাড অ্যান্ড ইজ নট ডার্টি। তো তাদেরকে বোঝাতে হবে প্রত্যেকটা মাসে যে পিরিয়ডস হয় তার সময় যে ব্লাডটা বেরিয়ে আসে সেটা কিন্তু ডার্টি ব্লাড বা খারাপ ব্লাড নয়, সেটা একটা নর্মাল ব্লাড। মান্থলি ব্লিডিং অকার্স বিকজ এভরি মান্থ দ্য ইনার লাইনিং, তো সেক্ষেত্রে আমরা মেনস্ট্রুয়েশনের যে মেকানিজমটা রয়েছে সেটা আমরা বুঝিয়ে বলতে পারি যে এটা কখনোই খারাপ ব্লাড নয়, এটা আমাদের শরীরে নর্মাল যেমন ব্লাড থাকে সেরকম একটা ব্লাড। এই সমীকরণ আমাদের যে ইউট্রাস রয়েছে, আমাদের যে জরায়ু রয়েছে সেই জায়গাতে আমাদের যাতে ইমপ্লান্টেশন হয়ে থাকে তার জন্য একটা ভালো এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়। বাট যেহেতু ইমপ্লান্টেশন হয় না, ফার্টিলাইজড হোম ইমপ্লান্টেশন না হতে পারার জন্য সেই লাইনিংটা আমাদের শরীর থেকে বেরিয়ে যায়, তার ফলে একটা ব্লিডিং ক্রিয়েট হয়। তো এটা কখনোই খারাপ ব্লাড নয়, সুতরাং মানুষ যারা রয়েছেন, যারা মহিলা রয়েছেন, তাদের এটারও ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই যে মেনস্ট্রুয়েশন বন্ধ মানে তাদের শরীরে খারাপ রক্তটা জমতে শুরু করেছে। তো এটা একটা অ্যান্সার এখানে দেওয়া রয়েছে। আর কি রয়েছে, উইল স্টপেজ অফ পিরিয়ড উইকেন মাই আইসাইট? অনেকের কোশ্চেন থাকে যে মেনস্ট্রুয়েশন বন্ধ হয়ে গেলে কি চোখের জ্যোতি কমে যায়, তাকে দেখতে অসুবিধা হয়, বেশি ঝাপসা থাকে? এটাও নো অ্যান্সার, কারণ এর সঙ্গে কোনো রিলেশন বা কোনো কানেকশান নেই।